কোটা আন্দোলনকারীদের বর্তমানে এই আন্দোলন আসলে কোন দিকে মোড় নিচ্ছে, কেন সরকার এবং কোটা বিরোধীরা একটা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে, কেন ছাত্রলীগ আবার কোটা আন্দোলনকারীদের উপর বর্বর হামলা চালাচ্ছে, কেনই বা কোটা আন্দোলনকারীরা নিজেদেরকে আমি রাজাকার বলে স্লোগান দিচ্ছে। আমি নিশ্চিত বর্তমানে এই কোটা আন্দোলনকারীদের যে কোটা বিরোধী আন্দোলন, এটা একটা নিশ্চিত একটা ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে। কী সেই পরিণতি, এর ভয়াবহতা আসলে কত বেশি হতে পারে, এটি জানতে হলে আমার এই ভিডিওটি সম্পূর্ণটাই দেখুন এবং আমার চ্যানেলের সাথে থাকুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফুর রহমান আরিফ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভয়েস অফ আরিফ চ্যানেলের পক্ষ থেকে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন। কোটা বিরোধী এবং মুক্তিযোদ্ধার আজকে যে পরস্পর বিরোধীতে একটা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে এবং কোটা বিরোধীরা আজকে যে স্লোগান দিচ্ছে আমি রাজাকার, এটা কেন দিচ্ছে? এই ইতিহাস জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে 1972 সালে। 1972 সালে প্রথম কোটার প্রচলন শুরু হয়। তখন সদ্য জন্ম নেওয়া বাংলাদেশে যারা বাংলাদেশকে স্বাধীন করেছিল তাদের অবদানের ক্ষেত্রে অবদানকে আসলে স্বীকার করার জন্য বাংলাদেশ সরকার এই যে সাধারণ মানুষ যারা মুক্তিযুদ্ধে বেশি করে অংশগ্রহণ করেছিল, মুক্তিযুদ্ধে যাদের ত্যাগ সবচেয়ে বেশি, এই সাধারণ মানুষকে এগিয়ে নেওয়ার জন্য তৎকালীন সরকার তাদের জন্য একটা কোটার প্রচলন করে, যাতে তারা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা এবং সরকারি চাকরিতে কী করতে পারে, প্রবেশ করতে পারে। সেই হারটা কত ছিল? সেই হারটা ছিল 80% ছিল তাদের কোটার আন্ডারে এবং বাকি 20% ছিল সাধারণ মেধাবীদের আন্ডারে। এখানে চিন্তা করেন এই 80% কোটা আবার কাদের জন্য ছিল? এই 80% কোটার মধ্যে 30% কোটা ছিল আপনার মুক্তিযোদ্ধাদের দখলে, বাকি 10% কোটা ছিল মুক্তিযুদ্ধের যে মহিলারা, যে নারীরা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য, এবং বাকি 40% কোটা ছিল আপনার জেলাভিত্তিক কোটা ছিল। এবং এর পরবর্তীতে 1976 সালে এসে সেই কোটার 80% সেই কোটাটাকে আসলে সংশোধন করা হয়, কিছুটা কমিয়ে আনা হয়। সেই সংখ্যাটা হলো আপনার সাধারণ কোটা ছিল 40% এবং কোটার দখলে ছিল আপনার 60%। এই 60% কোটার মধ্যে বাকি সব কিছু ইনক্লুড ছিল এবং 40% কোটা ছিল সাধারণ কোটার অধিকারে। এর পরবর্তীতে 1985 সালে এটাকে আবার সংশোধন করা হয়। সেই সংশোধন করে যে রেশিওটা তো হয়, সেই রেশিওটা 55/45। 55 ভাগ ছিল কোটার আন্ডারে এবং 45% ছিল আপনার সাধারণ যে কোটা, সেই সাধারণ মেধাবী শিক্ষার্থীদের দখলে। এর পরবর্তীতে 1997 সালে এসে ওই সময়ের আওয়ামী লীগ সরকার কী করে, যে মুক্তিযোদ্ধার যে কোটা, মুক্তিযোদ্ধার কোটাগুলো তারা কী করে আরও এটা এক্সটেন্ড করে মুক্তিযোদ্ধার সন্তানের জন্য তারা কী করে এটা বহাল ডাকে। যদি কোনো পদে মুক্তিযোদ্ধা পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তানের সুযোগ সুবিধাটা ভোগ করতে পারবে। এবং পরবর্তীতে 2011 সালে এসে এই সরকার পুনরায় আবার কী করে মুক্তিযোদ্ধার নাতিনাতনিদের জন্য এই সুযোগ সুবিধাটা আবার কী করে প্রদান করে। 2012 সালে এসে এই 55 ভাগ কোটার সাথে তারা আবার কী করে 1% প্রতিবন্ধী কোটা যোগ করে। তখন কোটার যে হাত দাঁড়ায়, সেই কোটার হাত দাঁড়ায় কোটা পায় 56% এবং বাকি যে সাধারণ কোটায় তখন চলে যায় মাত্র 44%। এর মধ্যে এই 56% কোটার মধ্যে আসলে কোন কোন কোটাগুলো আছে? 56% কোটার মধ্যে আছে আপনার 30% মুক্তিযোদ্ধা কোটা, 10% আছে আপনার নারী কোটা, 10% হলো আপনার জেলা কোটা, 5% হচ্ছে আপনার যেটাকে বলে উপজাতি কোটা এবং 1% আছে প্রতিবন্ধী কোটা। এই মিলে টোটাল হচ্ছে 56% আছে কোটার দখলে এবং বাকি 44% আছে আপনার সাধারণ যে কোটা, সাধারণ যে শিক্ষার্থী তাদের দখলে। এবং এক্ষেত্রে আপনাদের আরেকটা তথ্য দেই, বাংলাদেশে পিএসসিতে বর্তমান 357 ধরনের কোটা আছে এবং আপনারা চিন্তাও করতে পারবেন না, বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে চাকরিগুলো আছে, এই চাকরিগুলো কোটা এত বেশি বিদ্যমান যে সাধারণ শিক্ষার্থী, সাধারণ মানের যে শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থী, তারা এখানে চাকরি পাবে কি পাবে না এটার কোনো নিশ্চয়তা নেই। কোটায় দেখা যায় এদের সবগুলো ফিল আপ হয়ে যায়। কোটা কি শুধু বাংলাদেশেই আছে? পৃথিবীর অন্য কোনো দেশে কি আর কোটা নাই? কোটার জন্য কি পৃথিবীর অন্য দেশের শিক্ষার্থীরা কি কখনো সংগ্রাম করেছে বা কখনো কি আন্দোলন করেছে? হ্যাঁ, পৃথিবীর প্রায় সকল দেশেই কোটার বিদ্যমান আছে। পৃথিবীর প্রায় সকল দেশেই অনগ্রসর এবং উপজাতি এবং নারী এবং প্রতিবন্ধী যে মানুষরা আছে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য আসলে কোটার প্রচলন আছে। কিন্তু বাংলাদেশের মতো এত ব্যাপক হারে পৃথিবীর কোথাও আর কোনো দেশেই কোটার প্রচলন নাই। বাংলাদেশে যে 56% কোটা প্রদান করা হয় কোটার জন্য, এবং বাকি সকল মানুষ, বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে বাকি সবাই প্রায় এই 44% মধ্যে পড়ে এবং বিশেষ কয়েকটা শ্রেণীর মানুষ এই 56% কোটার মধ্যে পড়ে। তো পৃথিবীর অন্য দেশে বাংলাদেশের মতো এত ব্যাপক হারে কোটা না থাকলেও কোটার প্রচলন আছে। আমরা একটু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকাই। পার্শ্ববর্তী দেশ ভারতে যে কোটা আছে সেই কোটাটা হলো 49.5% কোটা। সেটা হলো ভারতের যে অনগ্রসর যে জাতি বা দলিত শ্রেণী, এই যে উপজাতি, তাদের জন্য আসলে এই কোটাটা বহাল রাখা হয়েছে 49.5%। আমরা পাশের দেশ নেপালে যাই। নেপালে যদি দেখি, নেপালে কি দেখা যায়, নেপালে 45% হলো কোটার দখলে এবং বাকি 55% হলো আপনার সাধারণ যে শিক্ষার্থী, সেই শিক্ষার্থীর দখলে। আপনার চীনে যান, চায়না যে কি দেখবেন, চায়না সেটা হচ্ছে কোটার পরিমাণ এত বেশি কম, সেটা হলো মাত্র 1.8 অথবা 1.8% চায়নায় কোটার হার। জাপানে গেলেও সেটা শুধুমাত্র 5%। আপনি মালয়েশিয়ায় যান, মালয়েশিয়ায় আপনার অর্ধেক মানুষ হচ্ছে বিদেশি।
এবং মালয় অধিবাসী হলে মাত্র 50%। তারপরও এই 50% মানুষকে এগিয়ে নেওয়ার জন্য মালয় সরকার আবার কী করছে, তাদের কোটার প্রচলন করছে, সেটা হলো 60%। আপনি যুক্তরাষ্ট্রে যান, যুক্তরাষ্ট্রে আপনি কি দেখবেন, মাত্র 8% হচ্ছে আপনার কোটা, এবং এই 8% হয়েছে বিভিন্ন উপজাতি এবং নারীদের এবং প্রতিবন্ধীদের জন্য। আপনি ইউরোপীয় ইউনিয়নে যান, ইউরোপীয় ইউনিয়নে 44% হয়েছে কোটা, তার মধ্যে 40% হচ্ছে নারী এবং সেটা নন এক্সিকিউটিভ পদে, এবং 4% হয়েছে আপনার কিসের জন্য, প্রতিবন্ধীদের জন্য। তাহলে বাংলাদেশে এই যে 56% কোটা শুধুমাত্র কয়েকটা শ্রেণী, সেই শ্রেণীগুলো কী কী আপনারা একবার খেয়াল করে দেখেন। এই শ্রেণীগুলো হলো মুক্তিযোদ্ধা কোটা, শ্রেণীগুলো হলো নারী কোটা, জেলা কোটা, প্রতিবন্ধী কোটা এবং উপজাতি কোটা। এই কয়েকটা শ্রেণী বাদে বাংলাদেশের সাধারণ যে শিক্ষার্থী, হাজার এই শিক্ষার্থীরা সাধারণ কোটার মধ্যে পড়ে, এবং এটাই 44%-এর মধ্যে পড়ে। পৃথিবীর সকল দেশে যেহেতু কোটার প্রচলন আছে, তাহলে বাংলাদেশের এই শিক্ষার্থীরা কেন কোটার জন্য আন্দোলন করতেছে, কোটার বিরুদ্ধে আন্দোলন করতেছে? কই পৃথিবীর অন্যান্য দেশে তো কোটার বিরুদ্ধে আন্দোলন নাই। বাংলাদেশের শিক্ষার্থীরা আসলে কেন এত ব্যাপকভাবে, এত তুমুলভাবে এই আন্দোলনের পক্ষে তাদের উপস্থিতি জানান দিচ্ছে? কেন তারা এই আন্দোলন করতেছে, কেন তাদের আন্দোলন সারা বাংলাদেশকে প্রকম্পিত করতেছে? এটা জানতে হলে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থাটা একটু আপনাদেরকে বুঝতে হবে। কিছুদিন আগেও বাংলাদেশ একটা নিম্ন মধ্যমের দেশ ছিল, এবং বর্তমানে বাংলাদেশ যদিও একটা উন্নয়নশীল দেশের কাতারে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের সবারে এই 18 কোটি মানুষের অর্থনৈতিক অবস্থা খুব বেশি ভালো না। সবাই এটা নিশ্চিত ধরে নেয় যে কেউ যদি একটা সরকারি চাকরি পায়, কারো যদি একটা সরকারি চাকরি হয়, তার লাইফটা স্টেবল হবে, তাদের লাইফের যে অর্থনৈতিক যে নিশ্চয়তা, সেই নিশ্চয়তা তারা কি করবে, নিশ্চিত করতে পারবে। এর জন্য তারা সরকারি চাকরির জন্য তারা কি করে হন্যে হয়ে যায়, সরকারি চাকরিটাকে একটা কি করে জীবনে পরম প্রাপ্তির মানদণ্ড হিসাবে ধরে নেয়। এখন বর্তমান বাংলাদেশে যে কোটা বিরোধী আন্দোলনরা আছে, এই কোটা বিরোধী এই আন্দোলনকারীরা তাদের চাওয়াটা কি, তারা আসলে কেন আন্দোলন করতেছে, কতদিন থেকে আন্দোলন করতেছে? তাদের এই আন্দোলনটা মূলত শুরু হয় 2018 সালে। 2018 সালে সর্বপ্রথম তারা কি করে কোটার বিরুদ্ধে আন্দোলন করে। এই আন্দোলনটা শুরু হয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ যে পরিষদ, তাদের আন্ডারে আসলে আন্দোলনটা শুরু হয়। এই আন্দোলন শুরু করার ক্ষেত্রে তাদের দাবিগুলো ছিল যৌক্তিক, এবং তাদের কথাগুলো ছিল এরকম যে কোটাটাকে আসলে কী করতে হবে, সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে, এবং সকল শিক্ষার্থীর সমান সুযোগের ব্যবস্থা রাখতে হবে, যেটা বাংলাদেশের সংবিধানে খুব সুন্দরভাবে বলা আছে যে সকল মানুষের সমান অধিকারটাকে কী করতে হবে, নিশ্চিত করতে হবে। এই আলোকে তারা কি করে, কোটাটার মাত্রাটাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য তারা কি করে, দাবি তুলে প্রথম আন্দোলন শুরু করে। সরকার যখন 9ম থেকে 12তম গ্রেডের সকল কোটা বাতিল বলে একটা পরিপত্র জারি করে, এই পরিপত্রের আলোকে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের একটি সংগঠন তারা আবার কি করে, হাইকোর্টে 2021 সালে একটা রিট করে, এবং রিট করে তারা কি করে, সরকারি এই পরিপত্রের আলোকে সরকারি পরিপত্রটাকে চ্যালেঞ্জ করে। পরবর্তীতে হাইকোর্ট আবার কি করে, এই রিটের আলোকে সরকারের দেওয়া পরিপত্রটাকে গত 5ই জুন সম্ভবত তাদের এই পরিপত্রটাকে অবৈধ বলে ঘোষণা করে দেয়। অর্থাৎ 9ম থেকে 12তম গ্রেড সকল কোটা আবার কী হবে, পুনর্বহাল হবে, সকল কোটা আবার পুনরায় কী হবে, চালু হবে। এর পরিপ্রেক্ষিতে গত 4 জুলাই এটার একটা চেম্বার আদালতে আবার শুনানি হয়, এবং শুনানি হওয়ার পর হাইকোর্টের যে রায়টা, সেই রায়টাকে তারা কি করে, বহাল রাখে, এবং পরবর্তীতে আর একটা শুনানি শেষে তাদের যে আসলে সকল কোটা পুনর্বহালের যে রায় ছিল, সেই রায়টা আবার পুনরায় বহাল হয়। অর্থাৎ সরকারের পরিপত্রটাকে কি করে হাইকোর্ট এবং আপিল বিভাগ সম্পূর্ণটাই বাতিল বলে ঘোষণা করে। এর পরিপ্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরা কি করে, ক্ষোভে উত্তেজনায় ফেটে পড়ে, তারা রাস্তায় নেমে আসে, এবং বর্তমান যে চলমান যে আন্দোলন, সেই চলমান আন্দোলন তারই একটা প্রতিরূপ। তারা এখন কি করবে? এখন সরকার নিজেই এটার বিরুদ্ধে আপিল করতেছে, সরকার নিজেই এটার বিরুদ্ধে হাইকোর্টের সাথে লড়াই করতেছে। এখন মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে শিক্ষার্থী এবং সরকার। শিক্ষার্থীদের মনে একটা বদ্ধমূল ধারণা আছে যে আসলে হাইকোর্টের রায়টা সরকার কর্তৃক প্রভাবিত। বর্তমানে সরকার এবং সরকারের পক্ষে ছাত্রলীগ বনাম কোটা আন্দোলনকারীদের এই যে পরস্পর মুখোমুখি একটা অবস্থান আছে, এই অবস্থানের মাঝখানে দাঁড়িয়ে আছে আসলে তাদের দুই গ্রুপের ইগোর ক্লাশ। কোটা আন্দোলনকারীরা হাইকোর্টের রায়ের পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে তাকিয়েছিলেন যে সরকার কোনো একটা ব্যবস্থা করবেন, কোনো একটা পদক্ষেপ নেবেন, কিন্তু সরকার বলে হাইকোর্টের রায়ের উপর তাদের কোনো হাত নেই। তার উপরন্তু মুক্তিযোদ্ধাদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বক্তব্য, সেই বক্তব্য সাধারণ শিক্ষার্থীদের মনে মুক্তিযোদ্ধাদের নিয়ে একটা ক্ষোভের সঞ্চার করেছেন। এখন কোটা আন্দোলনকারীরা না পারছে ঘরে ফিরে যেতে, না পারছে রাজপথে থাকতে। অন্যদিকে সরকার নিজেও বলতেছে যে আসলে তারা তো নিজে কোটা আন্দোলনকারীদের পক্ষে, তারা নিজে কোটা আন্দোলনের যে তাদের যৌক্তিক যে দাবি, সেই দাবিগুলো মেনে নিয়ে একটা পরিপত্র দাখিল করেছিল, এবং এখনও স্টিল তারা কী করতেছে, হাইকোর্টে তাদের আইনি লড়াই লড়তেছে। তারপরে কোনো সাধারণ শিক্ষার্থীরা এই সরকারকে প্রতিপক্ষ ভাবছে, সাধারণ শিক্ষার্থীরা ভাবতেছে যে সরকার তাদের বিরুদ্ধে। কোটা আন্দোলনের আসলে এখন পরিণতি কী, এটা আসলে কোন পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে?
আমি আগেই বলেছি কোটা নিয়ে সরকার এবং আন্দোলনকারীদের বর্তমান যে মুখোমুখি অবস্থান, তাদের কোটা বিরোধী এই আন্দোলনের পরিণতিটা খুব ভয়াবহ হতে যাচ্ছে, খুব ভয়াবহ একটা পরিণতির মুখোমুখি হতে যাচ্ছে আমরা গোটা দেশবাসী। আন্দোলনের এই পরিণতির দিকে আসলে কে নিয়ে যাচ্ছে, আন্দোলনের এই ভয়াবহতা আসলে আমরা কেউ কেন অনুধাবন করতে পারতেছি না বা বুঝতে পারতেছি না। সরকারের পক্ষ থেকে সরকার একেবারেই অন্যদিকে আবার শিক্ষার্থীরাও পিছিয়ে যাচ্ছে না, তারাও রাজপথ ছাড়তেছে না। এখন শিক্ষার্থীরা যদি পিছিয়ে না আসে, শিক্ষার্থীরা তাদের আন্দোলন থেকে যদি ব্যাক না করে, তাহলে আসলে এখন তাদের অবস্থাটা কি হবে, এই আন্দোলনের পরিণতিটা কি হবে, আমি এটা নিয়ে খুব শঙ্কিত এবং খুব কনসার্ন যে কেন জানি গোটা দেশবাসী আসলে একটা ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে কোটা আন্দোলনকে কেন্দ্র করে। এখন দেখার বিষয় সরকার কি করে। এই বিশাল এক জনগোষ্ঠীকে বাইরে রেখে, বিশাল এক জনগোষ্ঠীর মন ক্ষুণ্ণ রেখে সরকার আসলে কতটুকু আসলে এগিয়ে যেতে পারবে, সেটা যেমন একটা প্রশ্ন। অপরদিকে সরকারের বাইরে যেয়ে, সরকারের নীতি নির্ধারণের বাইরে যেয়ে সাধারণ শিক্ষার্থীরা তাদের অধিকার, তাদের দাবি আসলে কতটুকু আদায় করতে পারবে, সেই বিষয়টি আসলে এখন হাজার কোটি টাকার প্রশ্ন। আমার যেটা কথা, আমরা দেশবাসী, সাধারণ মানুষ আসলে কোনো বিশৃঙ্খলা চাই না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাচ্ছে। ছাত্ররা বাংলাদেশের এই উন্নয়নের একটা অন্যতম প্রধান অংশীদার, সাধারণ মানুষ এই উন্নয়নের অন্যতম একটা প্রধান অংশীদার। কোনো ছাত্র, কোনো শিক্ষক, কোনো সাধারণ মানুষ যেন কোটা আন্দোলনের কোনো ভুক্তভোগী না হয়, কেউ যেন কোটা আন্দোলনের একটা করুণ পরিণতি ভোগ না করে। আমরা চাই, আমরা সাধারণ মানুষ এটাই চাই, সরকার এবং কোটা আন্দোলনকারী আছে তারা একই সাথে একই চায়ের টেবিলে বসে এটা সুষ্ঠু সমাধান বের করুক। এবং আমাদের সাধারণ শিক্ষার্থী তাদের কি রাজপথ ছেড়ে তারা তাদের ক্লাসরুমে ফিরে যাক, শিক্ষা আবার ঠিক আগের মতো চলুক। কোটা আন্দোলনের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তি তাদের শুভবৃদ্ধির উদয় হোক, বাংলাদেশ এগিয়ে যাক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ সকলকে।